সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই বাড়িতে বসে লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত। আমি তাবাসসুম শামস, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, মাস্টার কলেজ। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের দ্বাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে। আজ আমরা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের শ্রবণ প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী সম্বন্ধে শিখব। শ্রবণ প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী কারা, কেন হয়, কিভাবে হয়, তাদের কিভাবে চিহ্নিত করা যায়, কিভাবে তাদের প্রশিক্ষণ দানের মাধ্যমে সমাজে সবার সাথে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যায়। প্রথমে এসো শ্রবণ প্রতিবন্ধী কারা। যারা কানে শোনে না তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বা বধির বলে। কান ও শ্রবণ পরিবাহী অঙ্গের কোনো প্রকার গঠনগত অসম্পূর্ণতা বা ক্ষতির জন্য প্রতিবন্ধিতা দেখা দেয়। এর মাত্রাভেদে কথা শোনা ও বলার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানে শ্রবণ ক্ষমতা ডেসিবল দ্বারা পরিমাপ করা হয়। ডেসিবল হচ্ছে শ্রবণ ক্ষমতা মাপার একক। মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা 0 থেকে 6 ডেসিবল হয়। শ্রেণীবিভাগ। শ্রবণ ক্ষমতা অনুযায়ী শ্রবণ প্রতিবন্ধীদের শ্রেণীকরণ করা হয়। 1. মৃদু মাত্রার শ্রবণ প্রতিবন্ধী, এদের শ্রবণ ক্ষমতা 27 থেকে 40 ডেসিবল। মধ্যম মাত্রার শ্রবণ প্রতিবন্ধী, এদের শ্রবণ ক্ষমতা 41 থেকে 55 ডেসিবল। মধ্যম গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধী, এদের শ্রবণ ক্ষমতা 56 থেকে 70 ডেসিবল। গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধী, এদের শ্রবণ ক্ষমতা 71 থেকে 90 ডেসিবল। চরম মাত্রার শ্রবণ প্রতিবন্ধী, এদের শ্রবণ ক্ষমতা 90 ডেসিবল বা তার বেশি। মৃদু, মধ্যম ও মধ্যম গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা অবশিষ্ট শ্রবণ ক্ষমতাকে কাজে লাগিয়ে বা শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করে কথা শুনতে পায়। গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা চিৎকার বা তীব্র শব্দ শুনতে পায়। চরম মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা কোনো শব্দ শুনতে পায় না। শ্রবণ প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ। নিচে বর্ণিত সমস্যাগুলো থাকলে শ্রবণ প্রতিবন্ধীদের চিহ্নিত করা যায়, যেমন কানের গঠনগত ত্রুটি, বিকৃত ও কান পাকা। 2. উচ্চারণের ক্ষেত্রে অস্পষ্টতা। 3. শ্রেণী কার্যক্রমে অমনোযোগিতা, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী পাঠ গ্রহণের সমস্যা। 4. রেডিও, টিভি উচ্চ ভলিউমে শোনা বা কাছে গিয়ে শোনা। 5. বারবার একই প্রশ্ন করা বা এক প্রশ্নের অন্য উত্তর দেওয়া। 6. কিছু শোনার জন্য কানে হাত দেয়া বা বক্তার দিকে এগিয়ে যাওয়া। 7. কথা না বলে ইশারা বা মুখভঙ্গি করে ভাব বিনিময় করা। 8. চিকিৎসক দ্বারা অডিও মিটার যন্ত্র ব্যবহার করে চূড়ান্তভাবে চিহ্নিত করা। শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতি। শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে, যেমন 1. শ্রবণ মৌখিক ভাব বিনিময় পদ্ধতি। মৌখিক ভাব বিনিময়ের জন্য ঠোঁটের নাড়াচাড়া দেখে বা কিছুমাত্র শব্দ শুনে কথা বুঝতে এবং ঠোঁটের নড়াচড়ার মাধ্যমে কথা বলা এ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। এ পদ্ধতির অন্যতম কৌশল ওষ্ঠপাঠ। এ পদ্ধতিতে ঠোঁট নড়াচড়া দেখে ভাষা অনুধাবনের মাধ্যমে কথা বুঝতে শেখানো হয়। প্রতি ক্ষেত্রেই সহজ থেকে কঠিন, ছোট থেকে বড় বাক্য তৈরি করে অগ্রসর হতে হয়। শিশু ভাষা আয়ত্ত করতে পারলে অন্যান্য বিষয়ে শিক্ষা প্রদান করা অনেক সহজ হয়। দ্বিতীয়ত, ম্যানুয়াল ভাব বিনিময় পদ্ধতি। ভাব বিনিময়ের জন্য এ পদ্ধতিতে হাতের ইশারার মাধ্যমে শব্দ বা বাক্যাংশ কিংবা আঙ্গুলের সাহায্যে বর্ণ প্রদর্শন করা হয়। এ পদ্ধতি ইশারা ভাষা নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশে পৃথক পৃথক ইশারা ভাষা প্রচলিত রয়েছে, যেমন আমেরিকার ইশারা ভাষা, ব্রিটিশ ইশারা ভাষা, বাংলাদেশেও ইশারা ভাষা প্রণয়ন করা হয়েছে। 3. কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতি। অনেক বিশেষজ্ঞ
মাইক্রো কম্পিউটার ব্যবহার করে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান সম্বন্ধের কথা বলেছেন। প্রিনজ, পেমবার্টন ও নেলসন 1985 লেখা এবং ইশারায় ভাষা শিক্ষণের একটি কম্পিউটার প্রোগ্রামের তৈরি করেছেন। এ প্রোগ্রাম দিয়ে একটি শব্দ বা বাক্য টাইপ করা যায় এবং সেই শব্দ বা বাক্য অনুযায়ী ছবি ও ইশারা চিহ্ন পর্দা দেখা যায়। এছাড়া শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের উপযোগী আরও প্রোগ্রাম তৈরির কাজ চলছে। শ্রবণ প্রতিবন্ধীদের প্রশিক্ষণের কৌশলসমূহ। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের একটি গুরুত্বপূর্ণ দিক হল শ্রবণ প্রশিক্ষণ। শিশুকে শ্রবণ যন্ত্র দেওয়ার পর তাদের শ্রবণ প্রশিক্ষণ দিতে হয়। শ্রবণ প্রশিক্ষণের কৌশলসমূহ হল: 1. শব্দ বিষয়ে সচেতন করা। এ পর্যায়ে শিশুকে বুঝতে শেখানো হয় যে পরিবেশে কথা সহ বিভিন্ন ধরনের শব্দ আছে। যে সকল শ্রবণ প্রতিবন্ধী শিশু ইতিপূর্বে শ্রবণ যন্ত্র ব্যবহার করেনি, শ্রবণ যন্ত্র প্রথম ব্যবহারের সময় তারা বিব্রত হয়ে পড়ে। সে কারণে অতি অল্প বয়স থেকে শ্রবণ যন্ত্র ব্যবহার সহ প্রশিক্ষণ দিয়ে শব্দের সাথে খাপ খাওয়াতে সাহায্য করা প্রয়োজন। 2. পরিবেশের প্রধান শব্দসমূহের মধ্যে পার্থক্য নির্ণয় করা। শব্দ সম্পর্কে সচেতন হওয়ার পর শিশুদের প্রধান প্রধান শব্দগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে প্রশিক্ষণ দেওয়া হয়। এজন্য অনেক ক্ষেত্রে ছবির সাথে রেকর্ডকৃত বিভিন্ন শব্দ শোনানো হয়। 3. কথার শব্দ আলাদাভাবে চিহ্নিত করতে পারা। প্রধান প্রধান শব্দসমূহ চিহ্নিত করার তুলনায় কথার শব্দ চিহ্নিত করার সূক্ষ্ম দক্ষতার প্রয়োজন হয়, কারণ পরিবেশের নানাবিধ শব্দের মধ্যে কথার শব্দ শুনতে হয়। নানাবিধ শব্দের জন্য কথার শব্দ আলাদা করে চিহ্নিত করা কঠিন কাজ। সেজন্য প্রথম দিকে অন্য ধরনের শব্দমুক্ত পরিবেশে কথার শব্দ শোনার প্রশিক্ষণ দিতে হয়। এবার আসো আমরা বুদ্ধি প্রতিবন্ধীদের সম্পর্কে শিখব। বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে বুদ্ধিবৃত্তির বৈকল্য, বুদ্ধি বিকাশে ধীর গতি, শিক্ষা গ্রহণে অক্ষমতা এবং সামাজিক ও আচরণগত সামঞ্জস্য বিধানের অভাব। বুদ্ধি প্রতিবন্ধিতা বলতে বোঝায় সাধারণত গড় বুদ্ধির চেয়ে সুস্পষ্টভাবে কম বুদ্ধি, পরিবেশের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন আচরণের স্বল্পতা। স্বাভাবিক মানুষের বুদ্ধাঙ্ক 70 থেকে 100 ধরা হয়, আর 70-এর কম বুদ্ধাঙ্ক হলে বুদ্ধি প্রতিবন্ধী বলে। বুদ্ধি প্রতিবন্ধিতা বিকাশমূলক পর্যায়ে বা বাড়ন্ত বয়সে 18 বছরের আগে প্রকাশ পায়। এটা কোনো রোগ নয়, এটা এক ধরনের অক্ষমতা। এ অক্ষমতা স্থায়ী প্রকৃতির। শ্রেণীবিভাগ। মনোবিজ্ঞানী ওয়েস্টারের মতে বুদ্ধি প্রতিবন্ধীদের 4 ভাগে ভাগ করা হয়েছে। 1. মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। এদের মানসিক বয়স বা বুদ্ধি 18 বছর বা তদূর্ধ্ব বয়সের সর্বোচ্চ 11 বছরের স্বাভাবিক শিশুর মতো। বুদ্ধাঙ্ক 55 থেকে 69 থাকে। আক্রান্তের হার 85%। এরা বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অতি সামান্য প্রতিবন্ধিতা থাকে যা কেবল স্কুলের সাফল্য অর্জনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এদের মনোযোগের মাত্রা কম, ফলে ধীরে শেখে। এরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা কম, সন্তোষজনক ব্যবহার করতে পারে। 2. মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। শারীরিক জড়তা ও বৈকল্য অধিকাংশ ক্ষেত্রে বর্তমান থাকে। 18 বছর বা তদূর্ধ্ব বয়সে এদের মানসিক বয়স 5.5 থেকে 8 বছরের শিশুর মতো। এদের বুদ্ধাঙ্ক 40 থেকে 54। আক্রান্তর হার 15%। এরা ভাবের আদান প্রদান করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে নিজের প্রয়োজনীয় কাজ কিছুটা শেখানো যায়। এদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া যায়, তবে সার্বক্ষণিক তত্ত্বাবধানের প্রয়োজন হয়। 3. গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী। এদের শারীরিক প্রতিবন্ধিতা থাকে। 18 বা তদূর্ধ্ব বয়সে এদের মানসিক ক্ষমতা 5 বছরের শিশুর মতো। বুদ্ধাঙ্ক 20 থেকে 35। দীর্ঘদিন প্রশিক্ষণ দিলে এদের পরনির্ভরশীলতা কিছুটা হ্রাস করা যায়। অর্থহীন শব্দ উচ্চারণ করে
চিৎকার করে এবং অল্প মাত্রার ভাষার ব্যবহার করে। 4. চরম বুদ্ধি প্রতিবন্ধী। এদেরও শারীরিক বিকলাঙ্গতা থাকে। প্রাপ্তবয়স্ক বা 18 বছর বয়সে এদের মানসিক বয়স 3 বছরের শিশুর চেয়েও কম থাকে। এদের বুদ্ধাঙ্ক 24-এর নিচে। অনেক তত্ত্বাবধান ছাড়া এরা একেবারেই চলতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে এসব শিশু অল্প বয়সে মৃত্যুবরণ করে। বুদ্ধি প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ। নিচে বর্ণিত সমস্যাগুলো যে সকল শিশুর মধ্যে আছে তারাই বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত। যেমন 1. ডাউন সিনড্রোম। এদের শারীরিক গঠন খাটো, হাত পায়ের আঙ্গুল মোটা, নাক চ্যাপ্টা, মোটা জিহ্বা ও তির্যক চোখ। মৃদু থেকে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী, অপ্রয়োজনীয় বিষয়ে বেশি মনোযোগী। 2. ক্রেটিনিজম। জিভ লম্বা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, ফোলা ফোলা চোখের পাতা, কপাল ছোট, ঘাড়ে চর্বি জমে ও ক্রমশ খাটো হয়। কানে কম শোনে ও মানসিক প্রতিবন্ধী হয়। হাইড্রোসেফালি। অস্বাভাবিক বড় মাথা, সেরিব্রাল স্পাইনাল রস নির্গত না হয়ে মস্তিষ্কে জমা থাকার ফলে মস্তিষ্ক বড় হয়। বুদ্ধি প্রতিবন্ধিতা সহ শারীরিক সমস্যা থাকে। মাইক্রোসেফালি। অস্বাভাবিক ছোট মাথা, তীব্র বুদ্ধি প্রতিবন্ধিতা ও শারীরিক সমস্যা থাকে। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অন্যান্য লক্ষণগুলো। 1. বসা, হাঁটা, চলায় ধীরগতি ও অস্বাভাবিকতা। 2. শিক্ষণের ক্ষেত্রে বয়সের তুলনায় পিছিয়ে থাকে। 3. বয়সের তুলনায় ভাষার ব্যবহারের ত্রুটি। 4. বয়স অনুসারে স্বাভাবিক আচরণের অভাব। বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষার মাত্রা অনুযায়ী শিক্ষা পদ্ধতি। বুদ্ধি প্রতিবন্ধী শিশুর শিক্ষাদানের জন্য বুদ্ধির মাত্রা অনুসারে শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেমন